বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের সম্মানিত আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর সম্মানিত আমির, নির্বাহী পরিষদের সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি, কেন্দ্রীয় গণপরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আজকের এই মিলনায়তনে উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে এটা আমাদের প্রাণ ভরে শুকর আদায় করার বিষয়। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এক নতুন বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের জুলুম নির্যাতনে আমরা যখন একটি অন্ধকার কালো যুগে আমাদের সমাজ, শিক্ষা, সভ্যতা, মূল্যবোধকে নিজেদের চোখে সর্বনাশা ধ্বংস জোয়ারে ভেসে যেতে দেখেছি, আমাদের বিপ্লবী তরুণ সমাজ সেই ধ্বংস জোয়ার থেকে রক্ষা করার জন্য এই দেশে যে রক্ত দিয়েছে, সেই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এমন একটি মিলনায়তনে শিক্ষকদের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের প্রতি এক করুণা। আমরা কিছুদিন আগেও বুঝতে পারিনি যে এই বাংলাদেশের এই রূপ হবে, যেখানে একটি ঘরে 2-5 জন বসে কথা বললে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে তারা নাশকতার জন্য ষড়যন্ত্র করছে। কথা বলা যাবে না, ভোট দেওয়া যাবে না। মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আমার নাগরিক অধিকারের কথা বলতে পারবো না। নিরপরাধ মানুষদেরকে হত্যা করে, গুম করে, লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীদেরকে কারাগারে রুদ্ধ করে, মিথ্যা মামলায় সাজা দিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে, ফাঁসি দিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজের ছাত্র জীবন, লেখাপড়া, ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে একটা কালো যুগ আমাদের উপরে চেপে বসেছিল। জাতি আমরা অনেকে নিরাশ হয়ে, হতাশ হয়ে বলতাম, আমাদের এই কালো যুগের কি কখনো অবসান হবে না? অনেকে বলতেই স্বৈরাচারী শেখ হাসিনা বোধহয় মৃত্যু ছাড়া বোধহয় আমাদের দেশ ছেড়ে যাবে না, এমন হতাশায় জাতি চলে গিয়েছিল। বারবার রাজনৈতিক দলের আন্দোলন ব্যর্থ হচ্ছিল, কিন্তু আমাদের তরুণ সংগ্রামী দামাল ছাত্র সমাজ হাজারো ছাত্রের রক্তে রাজপথ ঝেলে দিয়ে তারা এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের 15 বছরের দীর্ঘ আন্দোলনকে একটা সফলতার মঞ্জিলে তারা পৌঁছে দিয়েছে। এটা মহান আল্লাহর এক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। সেই কারণে আজকে বাংলাদেশ এই আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন এই মিলনায়তন অনুষ্ঠিত পাচ্ছে, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি এই আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক এবং শিক্ষা নিয়ে যে আন্দোলন, এই সংগঠনটি প্রতিষ্ঠা এবং সূচনা এর একটু ছোট্ট ইতিহাসের দিকে আপনি আজকের এই সম্মেলনে সম্মানিত শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার আগে যারা আলোচনা করেছেন জাতির সমস্যা সংকট নিয়ে, শিক্ষার সমস্যা নিয়ে, জাতির মূল্যবোধ কিভাবে ধ্বংস হয়েছে তাও তুলে ধরেছেন। অনেক দাবি দাওয়া এখানে উপস্থাপিত হয়েছে। আমি মনে করি যে শিক্ষক ফেডারেশনটা অনেকগুলো শিক্ষক সংগঠনের একটা গার্ডিয়ান অর্গানাইজেশন। এখানে ইউনিভার্সিটি, কলেজ, মাধ্যমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাদ্রাসা, সব ধরনের প্রতিষ্ঠানে যে শিক্ষক সংগঠন গড়ে উঠেছে, এই সকল শিক্ষক সংগঠনের সম্মিলিত সংগঠন হচ্ছে আদর্শ শিক্ষক ফেডারেশন। এটা একটা অভিভাবক সংগঠন। বাংলাদেশের একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে জাতির একটি নাজুক সময়ে আদর্শ শিক্ষক পরিষদ নামে একটি শিক্ষক সংগঠন গঠিত হয়েছিল। সেই ইতিহাস আপনাদের সকলেই মনে আছে। তার আগের ছোট্ট ইতিহাস হলো ইসলামিক এডুকেশন সোসাইটি নামে একটি ইসলামী শিক্ষার গবেষণা, শিক্ষা বিস্তার, আমাদের জাতির নতুন তরুণ প্রজন্মকে গঠন করার জন্য, একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করার জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়েছিল। এবং এই এডুকেশন সোসাইটি গঠিত হওয়ার পর ধীরে ধীরে এর যারা দায়িত্বে ছিলেন, দেশের বরেণ্য শিক্ষাবিদগণ যারা দেশ জাতিকে নিয়ে ভাবতেন, ডক্টর কুদরতি খুদা যখন নাস্তিক্যবাদী একটি শিক্ষা কমিশন গঠন করে তার নেতৃত্বে এই জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, তখন এই ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়ে
ধীরে ধীরে দেশবাসীর সামনে ইসলামী শিক্ষা, তার মূল্যবোধ, জাতি গঠনের শিক্ষার প্রয়োজন এবং তরুণ ছাত্র সমাজের চরিত্র ছাত্র জীবনে গড়তে না পারলে জাতি কিভাবে শেষ হয়ে যাবে তার অনুকূলে দেশব্যাপী জনমত গড়ে তোলার জন্য এই এডুকেশন সোসাইটি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল। অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, কিন্ডারগার্টেন গড়ে উঠেছিল, প্রাথমিক লেভেলে অনেক ইসলামী শিক্ষার মডেল তৈরি করার জন্য গবেষণা করে ইসলামিক এডুকেশন সোসাইটি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। তারপর ধীরে ধীরে এই এডুকেশন সোসাইটির একটা আন্দোলনের রূপান্তর হলো কিন্তু আদর্শ শিক্ষক পরিষদ। তারপরে সেই শিক্ষক পরিষদ থেকে সিদ্ধান্ত হলো যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, কলেজ শিক্ষকদের, প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমরা স্কুলে, প্রাইমারি স্কুলে, মাদ্রাসায়, প্রত্যেকটি জায়গায় জায়গায় শিক্ষক সংগঠন গড়ে তোলা হলো। তারপর সেই সকল সংগঠনকে, শিক্ষক পেশার সংগঠনকে কারা গার্জিয়ানশিপ দেবেন, কারা গাইড দেবেন, তখনই এটাকে ফেডারেশন নামে, একটা সকল শিক্ষকদের ফেডারেশন নামে রূপান্তরিত করা হলো। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আরো অনেক শিক্ষক সংগঠন আছে, ফেডারেশন আছে। সাধারণত দেখা যায়, প্রচলিত অর্থের আওয়াজ হয়েছে যে সকল শিক্ষক অথবা পেশাজীবী সংগঠনগুলোর নেচারই হলো যে তারা সেই পেশার দাবি দেওয়া, আমাদের বেতন বৃদ্ধি, আমাদের ইনক্রিমেন্ট, আমাদের চাকরি, আমাদের পদায়ন, আমাদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে প্রধানত পেশাজীবী সংগঠনগুলো কিন্তু তারা বক্তব্য রাখেন, দাবি দেওয়া পেশ করেন। পেশাজীবী সংগঠনগুলোর এটাই কিন্তু সবচেয়ে বড় নেচার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার থেকে এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের দাবি দেওয়া নিয়ে চিন্তা করে না, নিজেদের রুটি রুজির সংগ্রামটাই ছিল তাদের মুখ্য বিষয় নয়, বরং এই দেশ, এই জাতি, এই সভ্যতা, নতুন প্রজন্মকে একটি আদর্শিক জাতি হিসেবে নৈতিকতার, চরিত্রের চরম উৎকর্ষতায় নিয়ে কি করে আমাদের সৃষ্টির লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি, সেই আদর্শ লক্ষ্যেই শিক্ষক সমাজকে সংগঠিত করা এবং জাতির সামনে সেই অবদান রাখা, এটাও কিন্তু এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি লক্ষ্য। সেই লক্ষ্যে আজকের এই শিক্ষক সম্মেলনে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, অনেক গবেষক, অনেক স্কলার, অনেক শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি, এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা। জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন, স্বৈর শাসন, সেকুলার এবং নাস্তিক্যবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তছনছ হয়ে গেছে। ফলে আমরা আজকে এই দাবি করতে চাই, ওই দাবি করতে চাই, এইটা করতে হবে, কিন্তু আসলে কোনো জায়গায় একটা জায়গা মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না। কারণ আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে, এক এক সময় এক এক সরকার আসেন, নতুন করে দর্শন দেন, শিক্ষা কমিশন গঠন করেন। এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে, চরিত্র, নৈতিকতা ধ্বংস করেছে, মূল্যবোধ ধ্বংস করেছে। আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকীদা সংক্রান্ত সবকিছুকে তুলে দিয়ে নাস্তিক্যবাদী, বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিং এর নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে। এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা, ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো, শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের পন্থসীমায় নিয়ে চলে গিয়েছে। ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি, আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা, আমাদের নতুন বাংলাদেশ যেটার স্বপ্ন আমরা দেখছি, আমাদের সোনার ছেলের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল, সে ঋণ কিন্তু শোধ করা যাবে না। সেজন্য আমরা মনে করি যে মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো। ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল, তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন, দেশ গঠন, চরিত্র গঠন, এই উদ্দেশ্য তাদের ছিল না। তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে, সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে, কারিকুলামে, সিলেবাসে এমন ভাবে তারা সাজিয়েছিল যে এক ঝাঁক কেরানি তৈরি হবে এবং সেখানে একমুখী সমস্ত কিছুর মূল্যবোধ, সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা, ইসলামী মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকেও তারা বিভক্ত করে ফেললো। একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে, যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না,
নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো, বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা। আবার আধুনিক শিক্ষার নামে এমন একটা কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না, চরিত্র নৈতিকতার কোনো স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না। একদিকে সৃষ্টি হলো মিস্টার, একদিকে সৃষ্টি হলো মৌলবী, জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একই পরিবারে একই সমাজে দেশ জাতি দর্শন সম্পর্কে মারাত্মক চিন্তার বিভক্তি সৃষ্টি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘকালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল। কিন্তু আমাদের শহীদ আব্দুল মালেক শিক্ষার এই বৈষম্য জাতিকে বিভক্ত করার এই ষড়যন্ত্র সম্পর্কে তিনি বলেছিলেন, আমাদের শিক্ষা হবে একমুখী শিক্ষা। আমরা মুসলিম, আমাদের জাতিসত্তা, আমাদের ঈমান, আমাদের মূল্যবোধ নিয়ে আমরা তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আমরা কবি হব, সাহিত্যিক হব, আমরা আলেম হব, যা কিছুই হব, প্রত্যেকের মধ্যে ইসলামের মূল্যবোধের বেসিক চিন্তা থাকবে। ডাক্তার হবে মুসলিম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে মুসলিম ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক অধ্যাপক হবে তারা মুসলিম সাহিত্যিক কবি অধ্যাপক হবে, যার বেসিক একটা পর্যায় পর্যন্ত ইসলামের বেসিক জ্ঞান থাকবে। তারপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষার সকল শাখায় সে বিশেষত্ব সে অর্জন করবে। কিন্তু শিক্ষাকে এইভাবে পৃথক করে আমাদের জাতিকে দৃষ্টিভঙ্গিকে পৃথক করে বলা হয়েছে। আর রাজনীতি অঙ্গনে বিদেশি আধিপত্যবাদের যে থাবা চলছে, তাতে একদিকে শিক্ষার এই এলোমেলো অবস্থা আর রাজনীতির এই এলোমেলো অবস্থা মিলে আমাদের জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমি সংক্ষেপে বলবো যে আদর্শ শিক্ষক ফেডারেশন শুধু নিজেদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন সোচ্চার থাকবেন, সাথে সাথে এই দেশ এবং জাতির নষ্ট হয়ে যাওয়া ক্ষতবিক্ষত শিক্ষা ব্যবস্থার কোন কোন জায়গায় আলাদা মলম লাগানো, তালিপটি লাগানোর কথা নয়, গোটা ব্যবস্থাকে ভেঙে, এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা গড়ার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলনে এগিয়ে আসতে হবে। তা না হলে আপনি চিন্তা করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের টিচারদের নৈতিকতা নাই, চরিত্র নাই, তারা ছাত্রীদেরকে ধর্ষণ করে, তাদের চরিত্রহীনতার জন্য চাকরি সাসপেন্ড হয়। ঠিক তেমনি স্কুলেও শিক্ষকদের যখন চরিত্র নেই, তো তারা ছাত্র ছাত্রীদেরকে কি চরিত্র গঠনের নসিহত তারা করবে? ফলে আপনি আজকে একটা জায়গায় মেরামত করতে যাবেন, কিন্তু আরেকটা জায়গা নষ্ট হয়ে যাবে। এর মূল কারণ হলো এই দেশ, এই জাতি, এই সভ্যতা, এই যে আদর্শের ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি, এই আদর্শ, এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এবং সমাজের রাষ্ট্রপতি থেকে, সংসদ থেকে, সংবিধান থেকে শুরু করে একেবারে অধস্তন পর্যন্ত যদি ইসলামী মূল্যবোধের আলোকে আমরা একটি নতুন সমাজ গড়তে পারি, সেই সমাজের শিক্ষা, সেই সমাজের অর্থনীতি, সেই সমাজের রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজের সমস্ত দিক এবং বিভাগ এমন একটি আদর্শ করে দাঁড়িয়ে যাবে, তখন আর অনৈতিকতা, চরিত্রহীনতা থাকবে না। তখন শিক্ষার মধ্যে ওই যে একজন কবি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল, দেহ মন এবং আত্মার একটা সমন্বিত উন্নয়নের নামই হচ্ছে শিক্ষা। যে শিক্ষার মধ্যে চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, আল্লাহ ভীতি থাকে না, সেই শিক্ষা যতই আধুনিক শিক্ষায় তারা চন্দ্রে বিজয় করুক, সৌরজগৎ আবিষ্কার করুক, কিন্তু তার চরিত্র যদি সংশোধন না হয়, তো সেই শিক্ষা দিয়ে জাতি কখনো সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আদর্শ শিক্ষক ফেডারেশনের কাছে আমার তাই আবেদন থাকবে, আসুন আমরা আমাদের শিক্ষার সমস্যা নিয়ে বলবো, আমাদের দাবি দাওয়া নিয়ে বলবো, কিন্তু জাতিগতভাবে আমরা এই ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি নতুন ইসলামের মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবে আদর্শ শিক্ষক ফেডারেশন হিসেবে গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আন্দোলনে সামিল হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের তৌফিক দান করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আমি বলি, বক্তব্য আমার শেষ হলেও, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল 1 মাস যাত্রা শুরু হলো, এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি করে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো, প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন, আপনারা শনাক্ত করুন, সার্চ করুন, গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন, সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সদ্য খবর বেরিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরকা পরার দরকার কি। আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অপসারণ চাই। কেন এই কথা সে বলল, সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি। তেমনি প্রশাসনে, জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে
তাদের চাহিদা এখনো পূরণ করতে চায়, এদেরকে শনাক্ত করতে হবে, চিনতে হবে। তা না হলে আবার প্রয়োজনে এই দামাল ছাত্র সভা আবার রাজপথে নেমে এটাকে প্রতিহত করবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে আজকের প্রোগ্রামে এসে আমাদের ধন্য করেছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম। অধ্যাপক এবিএম ফজলুল করিম বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিণ শাখা কর্তৃক, ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষক ভাই ও বোনেরা, আজকের এই সম্মেলনে ইতিমধ্যে আমরা গুণীজনদের বক্তব্য শুনেছি। আমি একটু শিক্ষা আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের ব্যাপারে একটু ইতিহাসের দিকে যেতে চাই। 1969 সাল, 1947 সালে যখন দেশ বিভক্ত হয়, তখন ইসলামী আদর্শের ভিত্তিতেই পাকিস্তান তৈরি হয়েছিল, পূর্ব পাকিস্তান নিয়ে। এরপর যতটাই শিক্ষা কমিশন হয়েছে, সর্বশেষ 69 সালে যে শিক্ষা কমিশন হয়, সেই শিক্ষা কমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকলেই উদ্যোক্তা, শ্রোতা সবই ছিল সেকুলার পদ্ধতির বিশ্বাসী লোকেরা। সেখানে তরুণ কিছু ছাত্র যারা ওহীর জ্ঞানে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূলকে বিশ্বাস করে, তারাও উপস্থিত ছিলেন। সেখানে একজন বক্তার নাম বলা হলো শহীদ আব্দুল মালেক ভাই। তিনি সমস্ত অডিয়েন্সকে, এমনকি উদ্যোক্তাদেরকে, তাদের চিন্তা চেতনায় আমল পরিবর্তন এনে ইসলামের পক্ষে একটি জাগরণ সৃষ্টি করেছিলেন। সেখানে মুহুর্মুহু স্লোগান হয়েছিল, ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই। এবং সেই দিন সেখানে প্রোগ্রাম শেষ হয়ে যায়, বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তী সময়ে, এটা ছিল আগস্ট মাসের 2 তারিখ, পরবর্তী সময়ে আবারও ইসলামী শিক্ষার বিরুদ্ধে টিএসসিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সিদ্ধান্ত ছিল শহীদ আব্দুল মালেক ভাইকে কথা বলতে দেওয়া হবে না। সেখানে যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য ছিল, অডিয়েন্স থেকে প্রতিবাদ হয় মালেক ভাইয়ের নেতৃত্বে, এবং সেখানে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। এবং পরিশেষে রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী ময়দানে অত্যন্ত করুণ ভাবে শহীদ আব্দুল মালেক ভাইকে আক্রান্ত করা হয়। ইটের আঘাতে তার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তিনি 15ই আগস্ট শাহাদাত বরণ করেন। আজও ইসলামী ছাত্র শিবির 15ই আগস্টকে শিক্ষা দিবস হিসেবে পালন করে। বাংলার মাটিতে সেদিন রক্ত ঝরেছিল। কিসের জন্য রক্ত ঝরেছিল? আল্লাহ রাসূলের যে বাণী, ওহীর যে বাণী, সেটাকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য। তিনি চেয়েছিলেন এই শিক্ষা ব্যবস্থায় এমন মানুষ তৈরি হবে, যে শিক্ষায় আলোকিত মানুষ তৈরি হবে, যে শিক্ষায় মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরি হবে, যে শিক্ষায় ঘুষ থাকবে না, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, শান্তিময় একটি পৃথিবী তৈরি হবে। কিন্তু নির্মম ইতিহাস
এজন্য একজন তরুণকে তাকে শাহাদাত বরণ করতে হলো। 1991 সালে যখন বিএনপি সরকার গঠিত হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংসদ থেকে সিনেট সদস্য হিসেবে শহীদ মতিউর রহমান নিজামী ভাই সেখানে সিনেট অধিবেশনে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হন। চতুর্দিকে তৎকালীন ভিসি মনিরুজ্জামান মিয়া সামনে তাকে আক্রান্ত করা হয়, প্রচন্ড ভাবে তাকে আঘাত করা হয়। সেখানে তার রক্ত সেখানে ঝরে এবং সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার রক্তে রঞ্জিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এর 10 বছর পরেই সেই বিশ্ববিদ্যালয়ে তার আদর্শের সৈনিকরা সেখানে সিনেট সদস্য নির্বাচিত হয় 6 জন এবং সেখানে দায়িত্ব পালন করেছে, বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কথা বলেছে। সেই কল্যাণ গুলোকে বিএনপির লোকেরা অনেকেই সেখানে কিন্তু সমর্থন করে নাই। আমরা বলেছিলাম যারা এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইভাবে নোংরামি অমানুষ তৈরির কারখানা করা হয়, এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। অবির মতন স্কলার ছাত্ররা এখানে ভর্তি হয়ে কি করে তারা মাস্তান হয়ে বের হয়। সুতরাং এগুলো পরিবর্তন করতে হবে। মেয়েদের জন্য সন্ধ্যা আইন চালু করতে হবে। কোনো মেয়ে হোস্টেলে সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে আসতে পারবে না। কিন্তু আমাদের বন্ধুরা, আমাদের সাথীরা সেটা সমর্থন করে নাই। আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি শিক্ষার সত্যিকার অর্থে আদর্শ যদি সারা বাংলাদেশে ছড়াই দিতে হয়, তাহলে এখানে ধূমপান মুক্ত এই এলাকাকে ঘোষণা করতে হবে। কিন্তু সেদিন সিনেটে আমরা এটা পাস করাইতে পারি নাই। যত ভালো কথাই বলেছি আমরা, কিন্তু সেখানে সেটা পাস হয়নি। এমনকি আমাদের বন্ধুরা আমাদের সাথে ছিল, তারাও সমর্থন করেনি। এই 2 জনের রক্ত সেখানে রঞ্জিত হয়েছে। এরপরে আমরা দেখেছি যে আমরা শিক্ষা ব্যবস্থার জন্য আমরা যাই বলি না কেন আমাদের কথা শুনছে না। বর্তমান স্বৈরাচারী এই সরকার পতিত হইল, এই সরকার এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কোরআনিক শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে, মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। গোটা দেশকে সেকুলার পদ্ধতিতে একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে চাই। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে এই সরকার এসেছে। সুতরাং এই জোড়াতালি দিয়ে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবেন না। আমরা শুনেছি শিক্ষা কারিগরি যারা তাকে চেয়ারম্যান করা হয়েছে, তিনি কিন্তু তাদেরই দূষণ, তারা কোনোভাবেই ভালো কিছু আসতে পারে না। আমরা অবিলম্বে শিক্ষা কারিকুলামে যাকে চেয়ারম্যান করা হয়েছে তাকে প্রত্যাহার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। অবিলম্বে আমরা এই শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে নোংরা আছে, পচা মালগুলো আছে, সেইগুলোকে ফেলে দিতে হবে বুড়িগঙ্গা নদীতে। এবং এই বছর শুধু ভালো যা আছে তার ভিত্তিতে পরীক্ষা দিতে অবশ্যই হবে। আগামী দিন পরীক্ষা হবে আগের পদ্ধতিতে, অতীতের পদ্ধতিতে পরীক্ষা হবে। আমরা শুনেছি সরকার সেটা সমর্থন করেছেন। আমরা চাই 2025 সালে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হোক। টেন্ডার এখনো না দেওয়া হয়নি। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, টেন্ডার হবে 2006 সালে যে শিক্ষা পাঠ্যপুস্তক ছিল সেই বইয়ের আলোকে টেন্ডার দিতে হবে। তা না হলে এদেশের জনতা মেনে নেবে না, মেনে নিতে পারে না। 2000 সাল থেকে 26 সাল থেকে এমন শিক্ষানীতি তৈরি করতে হবে, এখনই ওলামা কেরাম, শিক্ষাবিদ, হিন্দুদের পণ্ডিত, অন্য ধর্মের লোকদের নিয়ে সমন্বয়ে একটি শিক্ষানীতি কমিটি তৈরি করে এমন একটি শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে যাতে করে 26 সালে জোড়াতালি না দিয়ে আমরা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়েই একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি, যেখানে সোনার মানুষ, আলোকতি মানুষ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। আমরা যদি এই ব্যাপারে প্রয়োজনে আন্দোলন করতে চাই, তাহলে আমরা কি আপনাদেরকে সাথে পাবো? ইনশাআল্লাহ এই দেশে কোরআন এবং ওহীর জ্ঞানের আলোকে সম্মিলিত শিক্ষা ব্যবস্থা চালু
অবশ্যই করতে হবে। শহীদ আব্দুল মালেকের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এবিএম ফজলুল করিমকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধেয় নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, শ্রদ্ধেয় বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত আমন্ত্রিত শিক্ষাবিদবৃন্দ, অন্যান্য বিশেষ অতিথি মণ্ডলী, সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাডেমিক আলোচনা হয়েছে, আরো একাডেমিক আলোচনা আপনারা শুনবেন। আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মূলত কথা বলবেন। আমি দু তিনটি কথা বলি, আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের ব্যানারে আপনারা দেখেছেন যে কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা আমরা কি চাই এবং সে লক্ষ্যে করণীয় নির্ধারণ। আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার প্রথম দিক হচ্ছে আমাদের এমন শিক্ষা ব্যবস্থা চাই যে দেশে আর কোনো গুলির আঘাতে আমাদের নির্মুগ্ধ এবং সাইদদেরকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হবে না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে আর ধর্ষণের সেঞ্চুরি হবে এরকম একটা পতিত বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হবে। সেই শিক্ষা ব্যবস্থা আমরা আর চাই না। আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষক তার সন্তান তুল্য ছাত্রীকে সামনে বসিয়ে রেখে বলবে, তোমার নিকাব কিংবা হিজাবের কারণে তোমাকে তো আমি চিনতেই পারছি না, তোমাকে হয় মুখ খুলতে হবে, না হলে তোমাকে ভাইবা থেকে বাতিল করা হবে। এরকম অধপতিত শিক্ষা ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের এই বাংলাদেশেই তো এমন শিক্ষা ব্যবস্থারও তো আমাদের সুযোগ রয়েছিল। এমন মানুষও তো এই শিক্ষা ব্যবস্থায় আমরা নিজেদের মতো করে তৈরি করার সুযোগ হয়েছে। আকণ্ঠ নিমজ্জিত এরকম দুর্নীতিতে ভরা একটা বাংলাদেশে যারা শুধুমাত্র মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করেন নাই, যারা শুধুমাত্র জানাজা পড়াবার ইমামতি করেন নাই, যারা সংসদ সদস্য শুধু হন নাই, যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং মন্ত্রণালয় পরিচালনা করে তারা চ্যালেঞ্জ করেছেন সংসদে এবং সংসদের বাইরে, যদি 2 টাকার চ্যালেঞ্জে আমাদের কেউ দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে শুধু মন্ত্রণালয় শুধু সংসদ সদস্য পদ না, জামাত ইসলামীরও আমরা সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করি। আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই যারা এরকম দুর্নীতির মধ্য থেকেও এই চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার সংসদ সদস্য শুধু নয়, মন্ত্রণালয় শুধু নয়, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের বাইতুল মুকাররমে মসজিদের ইমামতি করার যোগ্যতা একই সাথে তারা অর্জন করতে পারবে। কেন পারছে না? আজকে হচ্ছে না কেন? হচ্ছে না এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা খুব এগিয়ে যাচ্ছি বলা হচ্ছে, কিন্তু কোথায় এগোতে পারছি না। এগোতে পারছি না তো এই জন্য যে আমাদের বলাই হয়েছে ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোকে মিলে যদি সমন্বয় না করা যায়, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আপনি যত বেশি শিক্ষিত হবেন তার সাথে সাথে যদি মূল্যবোধ এবং নৈতিকতার সমন্বয় না হয় তাহলে ওই শিক্ষিত লোকটা কি বলা হয়, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। ওটা একটা উন্মত্ত সিংহের চেয়েও ভয়ানক। এই ভয়ানক পরিণতি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের ইডেন কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি। এই জগতে আর বাংলাদেশ ফিরবে না ইনশাআল্লাহ। আমরা সেই জগতে ফিরে যেতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকরা লেখা ছিল, সেই ইকরা কেন প্রত্যাহার করা হয়েছে? অবিলম্বে ইকরা যুক্ত করতে হবে। ফজলুল হক মুসলিম হল থেকে কোন কারণে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে আজকের বাংলাদেশের এই জনগণের কাছে তার জবাব দিতে হবে এবং মুসলিম শব্দ যোগ করতে হবে।
কবি নজরুল ইসলাম কলেজ থেকে কেন ইসলাম তুলে দিতে হবে? এমন বাংলাদেশের জন্য কি এই দেশ ৭১ স্বাধীন হয়েছিল? যদি তাই হয়ে থাকে, সেই কারণেই কিন্তু 2024 সালের 5ই আগস্ট আবার এ কারণেই স্বাধীন হয়েছে, নজরুলের সাথে ইসলাম যুক্ত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একরা যুক্ত হবে, ফজলুল হক মুসলিম যুক্ত হবে, এবং এদেশের ছাত্র জনগণ রব্বি জিদনি এলমা এ কথা বলেই শিক্ষার জগৎকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর বাইরে গিয়ে আমাদের আসলে বাঁচার আর কোনো উপায় নেই। এই জন্য যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয় মোর ইউ রিড লার্ন, আপনি যত শিখবেন, এখন আমাদের এক শিক্ষক বলতেন যত শিখবা তত আর্ন এবং আর্ম পাবা। যার কারণে আজকে যে শিক্ষা ব্যবস্থা 15.5 বছরে পেয়েছি, এতে আমরা যত না মানুষ পেয়েছি তার চেয়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী বেশি পেয়েছি। আগামী দিনে আর শিক্ষা ব্যবস্থার হেলমেট এবং হাতুড়ি বাহিনী তৈরির ব্যবস্থাপনা এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন এই সরকার আশা করি হেলমেট এবং হাতুড়ি বাহিনীর পরিবর্তে বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে, যাতে করে আমাদের দেশের মেধাবীরা, আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে, আর তারা ফিরে আসছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা, আমাদের মেধা এখন অন্যরা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সন্তানেরা সেখানে নেতৃত্ব দিচ্ছে, অথচ আমাদের দেশে কালকে তলাবিহীন ঝুরি করে ফেলা হচ্ছে। এরকম নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা, এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকার যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের আন্দোলনে যে সমস্ত মীর মুগ্ধ আবু সাঈদরা জীবন দিয়েছে, তাদের সহ যারা এখনো আহত আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন। যারা আহত আছেন, যারা নিহত হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আদর্শ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম কুরবান আলী। প্রফেসর ডক্টর এম কুরবান আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আলোচকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ প্রশংসা যে আমরা এইরকম উন্মুক্ত একটা পরিবেশে আজকের শিক্ষা নিয়ে কথা বলতে পারবো। আল্লাহর ইচ্ছায় এটা হয়েছে, সেজন্য আমরা অশেষ প্রশংসা করি। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আদর্শ শিক্ষক ফেডারেশনের সবাই সদস্য। আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদেরকে আদর্শ শিক্ষক তৈরি করতে চায়। আমাদের অনেকগুলো পরিষদ আছে, 9টা পরিষদ আছে। 9টা পরিষদের মাধ্যমে সব শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা আদর্শ শিক্ষক তৈরি করতে চাই। কারণ আমরা এদেশে ইসলামী শিক্ষা বাস্তবায়িত করতে চাই। বাস্তবায়িত করতে চাই যে জিনিসটি, সেটি যদি আমার মধ্যেই না থাকে তাহলে কেমন করে হবে? সেজন্যই আমাদের প্রথম কাজ হলো আমাদের শিক্ষকদেরকে আদর্শ শিক্ষক হিসাবে গড়ে তোলা।
এজন্য আমরা দুইটা প্রোগ্রাম সবার জন্য কম্পালসারি করেছি। একটা হলো নৈতিক শিক্ষা, যেটার অভাব বাংলাদেশে প্রচন্ড, আর একটা হলো একাডেমিক শিক্ষা, প্রশিক্ষণ। আপনি যদি নৈতিকতার দিকে বেশি এগিয়ে যান, কিন্তু ক্লাসে যদি ক্লাস না করতে পারেন, ঠিক মতো ছাত্রদেরকে যদি আপনার জানা বিষয়টি জানাতে না পারেন, তাহলে তো আমাদের ঘাটতি থেকে যাবে। সেজন্য দুটো বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে ফেডারেশনের কাজ করে যাচ্ছি। একটা হলো নৈতিক শিক্ষা আর একটা হলো একাডেমিক শিক্ষা। এর উপর আমরা প্রশিক্ষণ দিই। যারা এই ফেডারেশনের কাজের সাথে আজকে দাওয়াতে এসেছেন অথচ যে প্রোগ্রামগুলো হয় সেখানে সম্পৃক্ত হন না, তাদের প্রতি আহ্বান, আপনারা অবশ্যই তার সাথে সম্পৃক্ত হবেন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের এখন উচিত আমাদের ভাই যারা ফেডারেশনে সম্পৃক্ত তাদেরকে ওয়েল অর্গানাইজড হতে হবে। আমরা আশা করছি ইসলামী শিক্ষা হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। কাজটি কি খুব সহজেই নিবেন? চাবিকাঠিটা কার হাতে এখনো, সেটা চিন্তা করতে হবে। প্রয়োজনে আপনাকে মাঠেও নামতে হতে পারে। সেজন্য আপনারা যে যেখানে আছেন সবাই অর্গানাইজড ওয়েতে থাকবে। এক জায়গা থেকে ডাক দিলে যেন শত শত হাজার হাজার শিক্ষক মাঠে নেমে আসতে পারে ইসলামী শিক্ষাকে বাস্তবায়িত করার জন্য, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে সেখানে ইসলামী শিক্ষা প্রবর্তন করার সুযোগ করে নেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে তো ইসলামী শিক্ষা নাই, মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসা শিক্ষাকে কি ইসলামী শিক্ষা বলবো? কিছু শিক্ষা দেওয়া হয়। ইসলামী শিক্ষা হলে অনেক কিছু পরিবর্তন করবে। আর সাধারণ শিক্ষা তো ইসলামী শিক্ষার ধারে নাই। আগে তো ইসলামিক স্টাডিজ পড়ানো হতো, ওটা বেশ কায়দা করে আউট করে দেওয়া হয়েছে। স্টাডিজটাও পড়াবে না। স্টাডিজের ভিতরে কি আছে, এমন কি আছে এত ভয়? আপনারা তো জানেন, যারা ইসলামিক স্টাডিজের ভিতরে সাধারণ মানুষের সাধারণভাবে মুসলমান থাকতে হলে কিছু জানতে হয়, সেগুলোই আছে। এমন তো কিছু স্টাডিজে লেখা নাই যে ওই দেশের নেতাকে করতে হবে, আজকে পদত্যাগ করাতে হবে, কোথাও লেখা নেই। জাস্ট দোয়া কালাম ইত্যাদি, জাতীয় নামাজ কালাম ইত্যাদি আছে, ওটা দেখেই তাদের ভিত্তি। কিন্তু আমরা যদি ইসলামী শিক্ষা বাস্তবায়িত করতে চাই, তাহলে প্রতিটি পদক্ষেপে পরিবর্তন হবে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন অনেক চেঞ্জ করতে হবে, এই কারিকুলাম আর চলবে না। কাজে সেই কাজটি যদি করতে হয় এবং সেই প্রস্তাবনা যদি আমরা সাবমিট করি, আমাদের কাছে কিন্তু রেডিমেড আছে আমাদের কাছে প্রস্তাব, কিন্তু সাবমিট করলে তাকে বাস্তবায়িত করাটা খুব কঠিন। কাজেই আপনাদেরকে অর্গানাইজ থাকতে হবে, ডাক দিলেই মাঠে আসতে হবে এবং আমাদেরকে এই শপথ নিতে হবে, এটাই একটা সুযোগ, যে সুযোগে আমরা শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন করার সুযোগ পেতে পারি। কাজে প্রিয় ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে থাকার জন্য এবং মানসিকভাবে প্রস্তুত থাকা আমাদেরকে মাঠে নামতে হবে, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শিক্ষক ভাই ও বোনেরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই
আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত শিক্ষক সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমবেত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রাণপ্রিয় উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একদম নেই, 6টা 6 মিনিটে সূর্য ডুববে। প্রধান অতিথিকে সময় দেওয়ার প্রয়োজন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আজকের সম্মেলনকে সফল করার জন্য আপনারা 3টা থেকে এখানে উপস্থিত হয়ে আপনারা এখনো এখানে আছেন এবং শেষ পর্যন্ত আশা করি আপনারা থেকে আজকের আয়োজনকে সফল করবেন। আদর্শ শিক্ষক পরিষদের এইভাবে সম্মেলন আমরা এই বলা যায় যে 16 বা 20 বছরের মধ্যে আমরা করার সুযোগ পাই। আজকে টোটাল মহানগরীতে শিক্ষক হিসাবে যারা কর্মরত রয়েছেন তারা সবাই এখানে একত্রিত হওয়ার চেষ্টা করেছেন। আমরা সেই চেষ্টাই করেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমরা আরো ব্যাপক ভিত্তিক উপস্থিতির মাধ্যমে আমাদের আয়োজনকে আরো আমরা সমৃদ্ধ করতে পারতাম। আগামী দিনে ইনশাআল্লাহ এই ব্যাপারে যারা যেখানে রয়েছেন আমরা কার্যকর ভূমিকা পালন করবেন। আমরা চাই শিক্ষকদের একটি গতিশীল আন্দোলন, আমরা চাই শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণ, আমরা চাই যে একটা টিম বছর জুড়ে কাজ করবে যারা ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে তারা তাদের প্রস্তুতি গ্রহণ করবে এবং আমরা চাই যে বাংলাদেশে মানুষ গড়ার কারিগর যারা প্রকৃত অর্থে যারা মানুষ গড়বে তারা যদি নিজেদেরকে গড়তে পারে, আদর্শ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য প্রত্যেকেরই নিজস্ব প্রচেষ্টা প্রয়োজন। আদর্শ শিক্ষক ফেডারেশনের মাধ্যমে আমরা শিক্ষকদের সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে চাই, বাট আদর্শ শিক্ষক পরিষদ এদিকে সব থেকে পিছিয়ে। শিক্ষকদের দাবি আদায়, শিক্ষকদের সমস্যা সমাধানে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার, প্রতিকূলতার কারণে হোক আর যে কারণেই হোক, সেই দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমি অনুরোধ করব যে এখন 16 বছরে যারা বৈষম্যের শিকার, যারা অধিকার হারায় এবং ক্ষতিগ্রস্ত, তাদের বিষয়গুলোকে ধরে ধরে আদর্শ শিক্ষক পরিষদ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে পেশ করবে এবং সেগুলো আদায়ের জন্য আমভাবে সব মানুষের জন্য তারা ভূমিকা পালন করবে মনে করি। একটা আমাদের আদর্শ শিক্ষক পরিষদের একটা অন্যতম বড় কাজ হচ্ছে যে ইসলামী শরিয়া অথবা ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে যে ভয় এবং আতঙ্ক রয়েছে সেই ব্যাপারে আমাদের ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার। আমরা যদি আমাদের ধারণাকে সমৃদ্ধ করতে পারি, সেভাবে যদি উপস্থাপন করতে পারি, তাহলে আতঙ্ক এবং ভয় মানুষের দূর করা সম্ভব হবে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা বা আদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যে জাতি গঠনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সেই বিষয়টি মানুষের অন্তরে এটা গেঁথে দেওয়া সম্ভব হবে। তাহলেই এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত হবে বলে আমি মনে করি। নতুন বাংলাদেশে আমরা এসেছি। নতুন বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ, চাই গণতান্ত্রিক বাংলাদেশ, এবং সবটা যদি কার্যকরভাবে আদায় করতে হয় তাহলে একদল মানুষ দরকার যারা দুর্নীতিমুক্ত হবে, যারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, যারা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয়কে নিজের জীবনে লালন ধারণ করে নিজেদেরকে দুনিয়াবী দিক থেকে প্রশিক্ষিত করে সমাজ পরিবর্তনের জন্য তারা রাষ্ট্র পরিচালনার জন্য তারা নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবে। এই জন্য নতুন বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একজন মানুষ যারা নৈতিকতার পাশাপাশি তারা প্রফেশনালি নিজেদেরকে সমৃদ্ধ করে দেশ এবং জাতি গঠনের ভূমিকা পালন করতে পারবে। তাহলেই নতুন বাংলাদেশকে আমরা স্থায়ী রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, সংসদীয় দলের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান। অধ্যাপক মুজিবুর রহমান।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন, অনেকেই আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সব আলোচনাগুলোকে আবার বিষয়বস্তু ধরে নেন, তাহলে আর বেশি কথা বলা লাগবে না। শুধু সংযুক্ত করতে চাই কয়েকটি কথা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যারা ভয় করে তারাই হচ্ছে শিক্ষক, তারাই হচ্ছে আলেম। আল্লাহকে যারা ভয় করে না তারা শিক্ষক নয়, শিক্ষিত লোক নয়। আল্লাহকে ভয় করলেই তাকে শিক্ষিত লোক বলা যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ওয়াসতালি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি মানুষের চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য, অর্থাৎ পূর্ণতা, চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। যারা চরিত্রবান হবেন তারাই মানুষ, যাদের চরিত্র নয় তারা মানুষ নয়, তারা অমানুষ। ইংরেজিতে অ্যানিম্যালিটি এন্ড রেশনালিটি দুটো উপাদানের কথা বলা হয়েছে, পশুত্ব এবং নৈতিকতা। যাদের মধ্যে নৈতিকতা থাকবে না এরা পশু হবে। শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করার মধ্যে যারা নৈতিকতা অর্জন করতে পারে না, যাদের চরিত্র ভালো হয় না, তারা লেখাপড়া শিখতে পারে, তারা শিক্ষিত পশু হিসেবে চিত্রিত আছে সমাজে। এই যারা লেখাপড়া করে, সবকিছু তারা জানে এবং শুনে, কিন্তু তারা যখন চরিত্রবান কাজ করে না তখন তারা পশুর চাইতে নিকৃষ্ট কাজ করে। আপনারা বলেন, দেখা মাত্র গুলি করে মানুষকে যে অর্ডারটা দেওয়া হলো, একজন মানুষ আর একজন মানুষকে দেখা মাত্র গুলি করতে হবে, এটা কি কোনো শিক্ষিত লোকের কাজ না, অমানুষ্যের কাজ এটা? তাই তো করে গেছে। অথচ কত ডজন ডিগ্রি তিনি নিয়েছেন আপনাদের মনে আছে? অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন। শেষ পর্যন্ত মানুষকে হত্যা করার নির্দেশ দিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এজন্য চরিত্র যদি ভালো না হয় তাহলে পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না। ইংরেজিতে একটা কথা আছে, তুমি যদি টাকা হারিয়ে ফেলো, ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট দি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। যদি টাকা চলে যায় এটা তেমন কোনো ক্ষতি হয় না, স্বাস্থ্য যদি হারিয়ে যায় কিছু ক্ষতি হয়, কিন্তু যদি চরিত্র শেষ হয়ে যায় হারাবার আর কিছু তার থাকে না। আজকে যারা শিক্ষিত নামে পশুত্বের কাজ করছে তারা মানুষের কাছে মুখ দেখানোর উপযোগী নয়। কিছুদিন আগে 5ই আগস্টের আগে যারা এই সরকারের, বিদায়ী সরকারের, খুনি সরকারের, আমি বলবো এর নাম খুনি সরকার বলাইতেই যুক্তিসঙ্গত হবে। কি বলেন আপনারা? একটাই টাইটেল তার জন্য যথেষ্ট। এই খুনি সরকার যাদেরকে ক্ষমতায় বসিয়েছে এরা কি মানুষ ছিল না অমানুষ হয়েছে তারা? আজকে তার নির্দেশের কারণে আজকে পুলিশ বাহিনী তাদের নিজের ভাই বোনকে গুলি করেছে, নিজের সন্তানকে গুলি করেছে। কথা ঠিক কিনা? একজন পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন, স্যার একটা ছেলেকে গুলি মারতে কয়টা গুলি খরচ হয়? বলছিল না এটা? তাহলে বোঝা যাচ্ছে যে যারা এইভাবে মানুষ হয়ে লেখাপড়া শিক্ষা করলো কিন্তু মানুষত্ব অর্জন করতে পারলো না, চরিত্র অর্জন করতে পারলো না, তারা মানুষ নামে বিবেচিত হতে পারে না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় মানুষ সত্যিকার মানুষে পরিণত হবে।
বলা হয় যে বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান, আমার কাছে মনে হয় না, চরিত্রহীন ব্যক্তি হচ্ছে পশুর সমান। কথা ঠিক কিনা বলেন? অতএব চরিত্র সৃষ্টি যদি করে সেই শিক্ষা ব্যবস্থা দরকার আছে। চরিত্র যে ব্যবস্থায়, যে শিক্ষা ব্যবস্থায় চরিত্র তৈরি হয় না, সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণের কোন প্রয়োজন নাই। আমাদের ট্যাক্সের পয়সা দিয়া চরিত্রহীন মানুষ গড়ার কোনো দরকার আমাদের নেই। সেজন্য যে সরকার বর্তমানে বিদ্যমান আছে, উপদেষ্টা সরকার, তারা অবশ্য এটা করার জন্য যথেষ্ট উপযোগী নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলেই সে দাবিটা পূরণ হওয়ার মতো। আমরা বলবো যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই বর্তমান উপদেষ্টা সরকার তারা এই সংস্কারমূলকগুলো কাজ করবেন। খুব বেশি সময় নেওয়া ঠিক না। বেশি সময় নিলে মানুষের ক্ষমতার স্বাদ একটা এসে যায়। কথা ঠিক কিনা বলেন? অতীতে দেখা গেছে এই আর্মি বা এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায়, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায়, তখন আর ক্ষমতা ছাড়তে চায় না। নতুন নতুন দল তৈরি করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করে। বাংলাদেশের ইতিহাসে ঘটনা আছে, আছে না নাই? অতএব আমরা বলতে চাই যে খুব বেশি না, একটা বছরের মধ্যেই অবশ্যই সংস্কার কাজ শেষ করতে হবে এবং এখানে একটা নির্বাচিত সরকার যাতে আসে, কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচন হয়, সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে। আর নির্বাচিত সরকার এসেই তখন আমরা মনে করি জনগণের উপযোগী যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা তারা করবেন। আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা দাবি করতে পারি। উপদেষ্টা সরকারের কাছে এত দাবি করছে মানুষ, মনে হচ্ছে যে সরকার এসে গেছে, যত দরকার সব উপদেষ্টা সরকারের কাছে পেশ করা হচ্ছে। আনসার বাহিনী বলেন, কত বাহিনী, প্রত্যেকে এসে নিজ নিজ মানে দাবি পেশ করছে। আমি বলতে চাই, দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়। উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, নিরপেক্ষ করার জন্য, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে। সেজন্য যেগুলো সংস্কার করা দরকার, সেই সংস্কার করার পরেই তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি। প্রিয় ভাইরা, ভাই এবং বোনেরা, আমি কথা শেষ করতে চাই, নামাজের সময় এসে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আমি যে কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে শিক্ষকদের অনেক সমস্যা আছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক শিক্ষকের দাবি দাওয়া আছে, আছে না নাই? আপনারা যারা শিক্ষক তারা ভালো করে জানেন। এই দাবি দাওয়াগুলোকে আপনারা ঠিক মতো নিজেরা বিবেচনা করে দেখেন কোনগুলা করলে পারে বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে, সেগুলা নিয়ে আগামী দিনে আপনারা অধিকার আদায়ে আন্দোলন করবেন, এটা ঠিক আছে। তার আগে আপনাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষক সমাজের চরিত্রকে সংশোধন করা দরকার। কথা ঠিক কিনা বলেন? নকল মুক্ত শিক্ষক, নকল যারা করবে না এমন শিক্ষক, করতে সাহায্য করবে না এমন শিক্ষক দরকার। লেখাপড়া শিক্ষা দেবে, যারা চরিত্রবান শিক্ষক হবে তাদেরকে দিয়ে আগামী দিনে জাতি গড়ার কাজ আমাদের করতে হবে। আদর্শ শিক্ষক ফেডারেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আমরা আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারি, বাংলাদেশের উপযোগী নাগরিক সৃষ্টি করতে পারি। শুধু বাংলাদেশের উপযোগী নাগরিক নয়, আমরা দুনিয়াতে থাকবো, থাকার পরে একটা আখিরাতের জগৎ আছে, সেই আখিরাতে আমরা যাতে শান্তি পেতে পারি, সেই শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষা যেমন করতে হবে, ইসলামী চরিত্র গঠন করতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র ছাড়া কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে পারে না। সেজন্য শুধু অংশ পরিবর্তন নয়, টোটাল ইসলামী রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারলেই বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে। আদর্শ শিক্ষক তাদের আন্দোলন যেতে চায়, আদর্শ নাগরিক তৈরি করতে পারবে, আদর্শ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে, বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আল্লাহ তাআলা দ্বীনকে নিজের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কায়েম করার জন্য যে সমস্ত ভাইয়েরা আজকে শহীদ হয়েছে, একটা নতুন পরিবেশ আমাদেরকে দিয়েছে ছাত্র ভাইয়েরা, সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন এবং যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আবার ময়দানে ফিরিয়ে আসুন এবং ফিরিয়ে আনুন। এই বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র, আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য ইসলামী জীবন বিধানকে
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনে কায়েম করে আমরা যাতে দুনিয়াতেও শান্তি পেতে পারি, আখিরাতেও আমরা যাতে শান্তি পেতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, এবং জাহান্নামের দাউদার আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দোয়া অনুযায়ী কাজ করার যোগ্যতা দান করুন, পরিবেশ দান করুন। আদর্শ শিক্ষক ফেডারেশন সেই কাজে নিয়োগ করবেন আশাবাদ ব্যক্ত করে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে